মা মেয়েতে আরও অনেকক্ষণ কথা হয়েছে, কিন্তু কি কথা তা নেহাল জানে না। তবে তৌহিদার মুখের অভিব্যক্তিতে এটুকু স্পষ্ট যে যাই হোক, সেটা সুখী সুন্দর কোনো কথা নয়। তার মুখ থমথমে। বেরিয়ে এসেই চলে যাবার জন্য তোড়জোড় শুরু করলেন, অনেক বলে কয় খেয়ে যাবার জন্য রাজি করানো গেল। সকলেই তৌহিদাকে থাকার জন্য অনুরোধ করলেও লিলি একবারও কিছু বলেনি। নেহালের বিষয়টা একদমই ভালো লাগেনি। খাবার টেবিলে সমস্ত তদারকি রোমেনা করলেও এবার লিলি খানিকটা সরব হল। সে মাকে এটা সেটা তুলে দিল। তার কোনটা পছন্দ, কোনটা বেশি খাওয়া বারণ এসবে তীক্ষ্ণ নজর রাখল। ওর মা যেন তাতেই খুশি হলেন, তার মুখের থমথমে ভাব কিছুটা হলেও কাটল। নেহাল এলো তাকে বাসায় পৌঁছে দিতে। সিএনজিতে বসে সে শাশুড়িকে বলল, আপনি আজ থেকে গেলে লিলির ভালো লাগত। সুতো খানিকটা ঢিলে করে রাখতে হয়। যত শক্ত করে ধরবে তত ছিঁড়ে যাবার সম্ভাবনা বেড়ে যাবে। আমি না হয় সম্পর্কের অদৃশ্য সুতোটুকু আলগা করেই ধরে রাখি, তবুও বাঁধনটুকু থাকুক। দীর্ঘশ্বাস ফেলে বললেন তৌহিদা। নেহাল কথাটা গভীরভাবে উপলব্ধি করল। লিলিকে সে কিছুতেই বুঝে উঠতে পারছে না। কখনো ভীষণ চপলতা ভরা খিলখিলিয়ে হেসে ফেলা, কখনো ঠাট্টাচ্ছলে ওকে নিয়ে মেতে উঠা, কখনো ছেলেমানুষি জেদ, আবার কখনো অদ্ভুত শীতল কাঠিন্য। একই মানুষ অথচ এক একটা রূপে যেন আলাদা মানুষ। কোনটা আসল লিলি সে জানে না। এই তো মনে হচ্ছিল লিলি বুঝি ধীরে ধীরে ওর কাছে চলে আসছে। আজকে নিজের মায়ের সাথে ওর আচরণে নেহাল যেন নিমিষেই কয়েক আলোকবর্ষ দূরে ছিটকে পড়ল। যদি ওকে মেয়েটা পছন্দই করতে শুরু করত, তাহলে নিশ্চয়ই এই কারণে মায়ের সাথে এমন আচরণ করত না। তবে কি সে ভুল পড়েছিল লিলিকে? ওর যে মনে হয়েছিল রিনিক চিনিক ছন্দ তুলে ওর হৃদয়ের কিনারায় এসে দাঁড়িয়েছিল মেয়েটা, নেহাল তো তার শব্দও পেয়েছিল। হৃদয়ের দরজা খুলে নৈবেদ্য সাজিয়ে অধীর আগ্রহে অপেক্ষা করছিল কখন রানী এসে প্রবেশ করবে ওর রাজ্যে, অধিকার করে নেবে সিংহাসন, অলঙ্কৃত করবে নেহালকে। পুরোটাই কি কেবলই ভ্রম? বাবা, আমি একজন মা তো। স্বার্থপরের মতো নিজের দিকটা ভেবে তোমার জীবনকে বিরূপ করে দিলাম। মা, এভাবে বলে আমাকে কষ্ট দেবেন না, প্লিজ। লিলি পুরোপুরি নিজের খেয়ালে চলে। এই কয়দিনে আমি যেটুকু বুঝতে পেরেছি ও ভীষণ অভিমানী আর জেদি। ভীষণ অকপট, যা মনে হয় কোনো কিছুই সে লুকিয়ে রাখে না, নিয়ন্ত্রণও করে না। আপনি আমার উপরে ভরসা রেখেছেন, দেখবেন ও খুব দ্রুত আপনার সাথে আগের মতো স্বাভাবিক হবে। ও চমৎকার একটা মেয়ে। নেহাল এই প্রথমবার মা বলে সম্বোধন করল তাকে। লিলি তো ওর মাকে এভাবেই বলে। সেও না হয় এগিয়ে গেল। তাছাড়া তৌহিদার জন্য কষ্টও হচ্ছিল। আমি ভুল নির্বাচন করিনি, এটাই আমার জন্য স্বস্তির। পাগল মেয়েটাকে বুঝতে চেষ্টা করছো, এটাই সবচাইতে বড় ব্যাপার। লিলি যেদিন তোমাকে বুঝতে পারবে সেদিনটা যেন তাড়াতাড়ি আসে, এটাই দোয়া করি। আপনি চিন্তা করবেন না মা, আমি সবসময় আছি। তৌহিদা স্নেহময় স্পর্শ করলেন নেহালের মাথায়, তাতে মিশে রইল একরাশ স্নেহ আর এক পৃথিবী শুভাশিস। নেহালের ভালো লাগল সেটা। ফিরতে ফিরতে ওর মনে হলো লিলির ইচ্ছে কি সেটা জানতে হলে আগে লিলিকে পুরোপুরি বুঝতে হবে। মেয়েটার মধ্যে একটা জটিল গোলকধাঁধার বাস। সেই রহস্য আগে ভেদ করতে হবে। এটাই এখন ওর লক্ষ্য। লিলি বিছানায় মনমরা হয়ে শুয়েছিল। খাবার পরে তৌহিদাকে বিদায় দিয়ে এসে শুয়েছে। নৌরিন ধরে ধরে শুয়ে দিয়ে গেছে। পায়ের ব্যথাটা বেড়ে গেছে অনেক, ফুলেও উঠেছে। পুষ্পিতাকে নিয়ে নৌরিন এপাশে রেখে তৈরি হতে গেল। তারাও চলে যাবে এখন।
লিলির মায়ের জন্য খুব কষ্ট হচ্ছে। সে বারবার চায় জড়িয়ে ধরে আগের মতো সমস্ত ভালোবাসা আর আদর গায়ে মাখবে, কিন্তু কেন যে সে কিছুতেই এটা পারছে না। ওর মনে হয় ওর আচরণে অতিষ্ঠ হয়ে শিক্ষা দেবার জন্য বিয়েটা দিয়েছে। এটাই ওকে তাথিয়ে দেয় বারবার, মনটা বিষিয়ে দেয়, কিছুই ভালো লাগে না। মনে হিও এই বিশ্বব্রহ্মাণ্ডে সে কেবলই একা, নিঃসঙ্গ একজন মানুষ। ও কারোর নয়, কেউ ওরও নয়। তোমার পায়ে কি হয়েছে? ছোট্ট মিষ্টি কণ্ঠের কথায় ওর সম্বিত ফিরল, পড়ে গিয়ে ব্যথা পেয়েছি। হেসে উত্তর দিল লিলি, আমার মতো দুষ্টুমি করতে গিয়ে? তুমি অনেক দুষ্টু বুঝি? মা বলতো, দুষ্টুমি করলে আমাকে ফেলে যেদিকে চোখ যায় চলে যাবে। মায়ের যখন অসুখ হল, তখন আমি আর দুষ্টুমি করিনি। তাও মা চলে গেল, কত ডাকি তাও ফেরে না। লিলির ভেতরে টনটনে ব্যথা হল। নিজের মাকে আচমকা উপলব্ধি করল। সে আধশোয়া হয়ে বসে পুষ্পিতাকে ইশারায় কাছে ডাকল। এরপর দুই হাত ধরে বলল, তোমার নাম কি? পুষ্পিতা। পুষ্প মানে জানো? জানি, ফুল। বাহ, তুমি তো অনেক কিছু জানো। অনেক বুদ্ধি তোমার। বুদ্ধিমতী মেয়েরা কি করে জানো? কি করে? পুষ্পিতার মুখ এখনো কাদো কাদো। তারা মিষ্টি করে হাসে। দেখি একটু হাসো তো। পুষ্পিতা এক চিলতে হাসল। এই তো, ভীষণ সুন্দর দেখাচ্ছে তোমাকে। তুমিও সুন্দর। তাই নাকি? আমাকে আন্টি বলবে কেমন? কিন্তু মা তো বলল তুমি আমার মামি হও। চিন্তিত হয়ে বলল পুষ্পিতা। লিলি এই ধরনের বিবাহ সম্পর্কিত ডাকগুলোর সাথে অভ্যস্ত নয় বলে একটু কেমন যেন লাগল। তবে নিষেধ করল না। বিছানার পাশের টেবিলে হাত বাড়িয়ে ব্যাগটা নিয়ে সে একটা চকলেট বের করে দিল পুষ্পিতাকে। মেয়েটাকে ওর ভালো লেগেছে। এত ভালো মেয়ে, অথচ কতটা কষ্ট পেয়েছে জীবনকে ঠিকঠাক চেনার আগেই। মামি, তোমার নাম কি? লিলি। লিলি ফুল? হ্যাঁ। দেখেছ, আমাদের নামের মিল। পুষ্পিতা বুঝল কিনা লিলি জানে না, কিন্তু ঠিকই হেসে মাথা নাড়ল। আমি তোমাকে পুষ্প বলে ডাকব, কেমন? এই পর্যায়ে নওরিন ভেতরে এলো। এর মধ্যে মামির সাথে ভাব হয়ে গেল বুঝি? হ্যাঁ, মামি খুব ভালো। আর মা? মাও ভালো ছিল। তুমিও ভালো। নওরিন পুষ্পিতার হাত ধরে বললেন, লিলি, আসি রে। বাসায় যাবি কিন্তু। আর সাবধানে চলাফেরা করিস। আচ্ছা। তুমিও এসো পুষ্পকে নিয়ে। ওরা বেরিয়ে যেতেই লিলি নিজের জগতে ডুবে গেল। একটা মন খারাপের বাষ্প কোত্থেকে এসে ঢুকে পড়ল ওর মনে। জ্বর আসবে মনে হচ্ছে। অসুখে সে মাকে ছাড়া কোনোদিন থাকেনি। কেন সে মাকে যেতে দিল, এখন আফসোস হচ্ছে ভীষণ। একবার সে বললেই মা আজ থাকতেন, লিলি জানে। কিন্তু সে বলেনি। কিসের এত জেদর? সে আসলে কি চায়? নেহালকে তো ওর খারাপ লাগছে না। এ বাড়ির প্রত্যেকেই এমন চমৎকার মানুষ। ওর অবারিত স্বাধীনতা আছে। তবুও কেন তার মনে এত দোলাচল? সে বুঝতে পারে না, অন্য লোক ওকে কি বুঝবে, সে নিজেই কি নিজেকে বুঝতে পারে। আয়, তোর চুলগুলো আছড়ে দেই। নওরিন বাসায় এসে ফ্রেশ হয়েই পুষ্পিতাকে নিয়ে পড়ল। ওই বাসায় ওই যে নতুন নানি আছে না, সে তো চুল বেঁধে দিল। নওরিন নিজের অস্থিরতা লুকিয়ে রেখে বলল, তা কি হয়েছে? শোবার আগে আগে চুল ঠিকঠাক করতে হয়। তাহলে চুল অনেক বড় হয়। তোমার চুলের সমান হবে। এরই মধ্যে পুষ্পিতা ওকে আপন ভাবতে শুরু করেছে,
অবশ্য হাসপাতালের দিনগুলোতেই সখ্যতা গড়ে উঠেছে, সাথে ভরসার জায়গা। এখন কি সুন্দর টুকটুক করে তুমি বলছে, মা ডাকছে। নৌরিনের অপূর্ণ বুকটা যেন ভরে উঠছে প্রাপ্তিতে। হ্যাঁ, আরও বড় হবে। নৌরিনের সামনে এসে বসে পুষ্পিতা বলল, তাহলে চুলে চিরুনি করে দাও। নৌরিন চিরুনি চালাচ্ছে, কিন্তু ওর চোখ দুটো ঝাপসা হয়ে আসছে, মনে হচ্ছে পুষ্পিতা যে জন্ম থেকেই ওর সন্তান। এসে বুক দিয়ে আগলে রাখবে। কে কি বলল তাতে ওর কিছুই যায় আসে না। রিয়াদের বাবা মা থাকেন গাজীপুরে। রিয়াদ কর্মসূত্রে এখানে। তারা স্বাভাবিকভাবেই সব নিয়েছেন। কিন্তু রিয়াদের বড় বোন নৌরিনের প্রতি নাখোশ, বিশেষ করে অ্যাক্সিডেন্টের পরে থেকে। কখনো মুখে কিছু বলেনি, কিন্তু তার হাবেভাবে সেটা ঠিকই বোঝা যায়। আজ রিয়াদকে কল করে বাচ্চা দত্তক নেয়া নিয়ে অনেক কথাই শুনিয়েছে। ওর কানেও এসেছে কথাগুলো। শ্বশুর শাশুড়ি ভিডিও কলে পুষ্পিতার সাথে ভালো মতোই কথা বললেন। রিয়াদ তো খুশি। ওর ননদ আছে একজন, সে পুষ্পিতাকে দেখার জন্য বাসায় আসবে। কিছুদিন মাস 6 হয় ওর বিয়ে হয়েছে। সমস্যা শুধু একজনেরই। নৌরিন মনস্থির করল, পুষ্পিতাকে সে ভীষণ শক্ত মনের মানুষ হিসেবে তৈরি হতে সাহায্য করবে, যার মধ্যে মানবিকতাবোধ থাকবে, মমতা থাকবে, ভালোবাসা থাকবে, কিন্তু দুর্বলতা থাকবে না একেবারেই। নেহাল ফিরে এসে দেখল লিলি ঘাপটি মেরে শুয়ে আছে। কেমন যেন জবুথবু লাগছে। নেহাল সাহস করে কাঁথাটা টেনে দিল গায়ে। সাথে সাথে লিলি চোখ মেলে তাকাল। আপনি কখন এলেন? আম্মু কিছু বলল আমাকে নিয়ে? এমন অস্থিরতায় যদি ভুগবে, তাহলে অমন করলে কেন? জানি না। কিছু বলে থাকলে বলুন, না হয় এত কথার প্রয়োজন নেই। আমার জ্বর এসেছে। এত কথা ভালো লাগছে না। নেহাল তৎক্ষণাৎ সম্পূর্ণ অবচেতনেই নিজের হাতটা লিলির কপালে রাখল। জ্বর সত্যিই আছে। লিলির চোখে ওর চোখ পড়তেই সে অপ্রস্তুত ভঙ্গিতে হাত সরিয়ে নিল। এরপর ইতস্তত করে বলল, তোমার জ্বর শুনে দেখলাম। কিছু মনে করো না প্লিজ। লিলি উত্তর দিল না, সে স্থির, ভাবলেশহীন দৃষ্টিতে তাকিয়েই আছে। ওষুধ খেয়েছ? ব্যথার জন্য খেয়েছি, যেগুলো ডাক্তার প্রেসক্রাইবও করেছে। জ্বরের জন্য না। নেহালকে উঠতে দেখে লিলি বলল, কোথায় যাচ্ছেন? মার ঘরে। কেন, আপনার গুগল কাজ করছে না বুঝি? নেহাল হতভম্ব হয়ে দাঁড়িয়ে পড়ল। এই মেয়ে এমন অসুস্থতা নিয়ে ওকে খোঁচা দিতে ছাড়ে না। কোনো কুক্ষণে যে সে এই অকাজ করেছিল আল্লাহ জানে। মোক্ষম উত্তরও খুঁজে পায় না। মেয়েটা আর কি বলে না বলে তার ঠিক নেই। সে পা বাড়াল রোমেনার ঘরের দিকে। মনে মনে প্রতিজ্ঞা করল আর কোনোদিন কোনো বিষয়ে সে গুগলের সাহায্য নেবে না। সম্ভব হলে ফোন থেকেই এটা ভ্যানিশ করে দেবে। গুগল ওর বিরুদ্ধ শক্তির হাতিয়ার, অথচ সে কিনা এখন অবধি নিরস্ত্র। আজকে তোমাকে বেশ খুশি খুশি লাগছে। ব্যাপার কি? আশফাক পত্রিকা থেকে চোখ তুলে রোমেনাকে প্রশ্ন করলেন। খুশি হব না? মেয়েটা আজ কতদিন পরে এতটা খুশি বলো তো? সবসময় যদিও হাসি খুশি থাকে, কিন্তু আমি তো বুঝি ওর মনের কষ্টটা। তুমিও তো বুঝতে বলো। সন্তানের আনন্দ বিষাদ তো আমরাই বুঝব, সমব্যথী হব তাই না? দুজনেই নির্মল হাসলেন। রোমেনার মুখে হঠাৎ খানিকটা বিষাদের ছাপ পড়ল। আশফাক বিচলিত হয়ে প্রশ্ন করলেন, কি হল? পুষ্পিতা আর ওর মায়ের কথা ভাবলাম। জীবনটা কত বিচিত্র তাই না? একজন পুরোপুরি নিঃস্ব হয়ে গেল, সেটাই অন্য একজনের পূর্ণতা হয়ে ধরা দিল। হ্যাঁ,
আমার তো মেয়েটার জন্য খারাপ লেগেছে খুব, কিন্তু মানুষের হাতে তো এসব থাকে না। ঘরজুড়ে নীরবতা নেমে এলো সহসাই। রোমেনা প্রসঙ্গ পরিবর্তন করে প্রশ্ন করলেন, তোমার শরীরটা এখন কেমন? সবার খুশি দেখে এখন ঝরঝরে মনে হচ্ছে নিজেকে। খারাপ লাগলে বলো। দেখো, টেনশন করব ভেবে লুকাবে না কিন্তু। আরে না, পুরোপুরি সুস্থ আমি। হাসিমুখে স্ত্রীকে আশ্বস্ত করলেন আশফাক। দরজায় কড়া নাড়ার শব্দে সাড়া দিলেন। নেহাল ভেতরে এলো বিতৃষ্ণ মুখে। রোমেনা জিজ্ঞেস করলেন, তোর আবার কি হলো? মুখটা এমন তেতো বানিয়ে রেখেছিস কেন? মনে হচ্ছে কেউ জোর করে তোকে এক জগ চিরতার রস গিলিয়ে দিয়েছে। নেহাল মনে মনে বলল, আমার জীবনে এখন চিরতার রস কেন? চিরতার আস্ত একটা বনের মালিক আছে। সেই বনের প্রত্যেকটা গাছ রোজ চিবিয়ে চিবিয়ে খেতে হয়। মুখে অবশ্য সেটা বলল না। লিলিকে একটু দেখে শুনে হাঁটতে চলতে বলো তো মা। এখন আবার জ্বর বাঁধিয়ে বসে আছে। এই জন্য তোর মন খারাপ? হবে না, এমন কেয়ারলেস কেউ হয়? তা বাপ, যার জন্য এত চিন্তা, তাকেই একটু সেটা দেখা না। তোর এমন চিন্তায় পাগল হবার দশা দেখলে তোর জন্য হলেও মেয়েটা একটু সাবধানে চলবে। মনে করবে ওর কিছু হলে আরেকজন পাগল হয়ে যাবে। নেহাল লজ্জা পেয়ে গেল। সে কোনো কিছু ভেবে এখানে আসেনি। মা বাবার সাথে ঘুমানোর আগে কিছুক্ষণ সময় কাটানো আর সব শেয়ার করা হয়। তাই উদ্বেগটুকু প্রকাশ করে ফেলেছে। ওর ভেতরটাকে মা এমনভাবে বুঝতে পারে যে জীবনে কোনো অনুভূতি সে আড়াল করতে পারেনি। এখন তো বিষয়টা হৃদয়ের, এটা কি করে চাপা থাকবে? তেমন কিছু না মা। কেমন কিছু তাহলে? ছেলেটাকে জ্বালাচ্ছ কেন বলো তো? আশফাক রোমেনার দিকে তাকিয়ে কথাটা বললেন, তার মুখে অবশ্য স্ত্রীর জন্য প্রশ্রয়ের আভাস। ছেলে বিয়ে করে ফেলেছে, কিন্তু ওর অবস্থা দেখো। স্কুল পড়ুয়া ছেলেরা প্রথমবার প্রেমে পড়লে যেরকম মেয়েদের স্কুলের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে, দূর থেকে এক নজর দেখার জন্য। সামনে গিয়ে দাঁড়ালে গলা কাঁপে, হাঁটু কাঁপে, বুক ফাটে তো মুখ ফুটে না অবস্থা। এরও সেম। তোমরা কি একজোট হয়ে আমার পিছনে লেগেছ নাকি মা? নেহাল নাখোশ গলায় প্রশ্ন করল। রোমেনা হাসি চেপে রেখে প্রশ্ন করলেন, আমি ছাড়া আমার ভালো ছেলেটার পেছনে আর কে লেগেছে শুনি? তুমি তো আছোই। এখন আবার লিলি, এটুকু বলে চট করে থেমে গেল। এরও বেশি বললে সর্বনাশের চূড়ান্ত হবে। মা খুঁচিয়ে মারবেন। তাই নাকি? কি করেছে? কি করবে আবার? কিছুই করেনি। রোমেনা সশব্দে হাসলেন, এরপর বললেন, মিথ্যা বলার আর্টটা তুই শিখিসনি বাপধন। থাক, বলার প্রয়োজন নেই। সব কথা আমি জেনে কি করব? আয় লিলিকে দেখে আসি। রোমেনা সাথে এসে দেখলেন লিলি আধা অচেতনের মতো ঘুমুচ্ছে। জ্বর বাড়ছে, তিনি মাথায় পানি দিতে চাইলে নেহাল বলল, তুমি ঘুমিয়ে পড়ো মা। অনেক ধকল গেছে সারাদিন। তাছাড়া বাবার শরীরটাও তো অসুস্থ। আমি সামলে নিচ্ছি। রোমেনা চলে গেলেন, ছেলে পারবে তিনি জানেন। নেহাল আর নওরিন যখন ছোট, তখন তিনি প্রায় অসুখে পড়তেন। তিনজন মিলে তখন থেকেই ছোট্ট সংসারের সব সামলে নিতে শিখেছে। নেহাল বালতিতে করে পানি এনে বিছানার পাশে রেখে আলতো করে লিলিকে ডেকে এদিকে মাথা রেখে শুতে বলল। এরপর খুব যত্ন করে মাথায় পানি ঢালতে থাকল। মেয়েটা এখন জেগে আছে বোঝা যাচ্ছে, কিন্তু কোনো কথা বলছে না। অনেকটা সময় নিয়ে মাথার পানিটুকু মুছে দিল, আবার না ঠান্ডা লেগে যায় ভেবে। লিলি উঠে বসে মাথায় তোয়ালে প্যাঁচিয়ে নিল।
আমার জ্বর এলে কখনো মরার মতো ঘুমাই, আবার কখনো এক ফোঁটাও ঘুম আসে না। এখন ঘুম ভেঙে গেছে, আর আসবে না। আমি জেগে থাকলে, আমার পাশে কেউ ঘুমিয়ে থাকলে ভীষণ একা একা লাগে। আম্মু সবসময় জেগে বসে থাকত, কখন আমার ঘুম ভাঙে সেজন্য। নেহাল বালতিটা বাথরুমে রেখে এসে অল্প পানি ফ্লোরে পড়েছে, সেটুকু মুছে বিছানায় পা তুলে লিলির পাশে বসল। আমি আছি লিলি, আজ আমার সাথে গল্প করলে চলবে? হুম। আচ্ছা, তোমার গল্প বলো। আমার আম্মু ভীষণ একা, জানেন। আমাকে ঘিরেই তার পুরো পৃথিবী। উঠতি তারুণ্যের প্রভাবে কিছু বেপরোয়া কাজকর্ম করেছি। আম্মু কষ্ট পেয়েছে, আমি বুঝতাম সবই, কিন্তু নিয়ন্ত্রিত চালচলনে অভ্যস্ত হতে পারিনি। আমি আম্মুর পৃথিবীতে আরও কয়েক বছর তো থাকতে পারতাম, কিন্তু আমায় বাইরে ছুঁড়ে ফেলে দিল। আসলেই ছুঁড়ে ফেলে দিয়েছে? একটু চিন্তা করে দেখো তো লিলি, তোমাদের পৃথিবীতে আর কেউ ছিল না, তার কি তোমাকে এত দ্রুত হাতছাড়া করে ভালো থাকার কথা? তুমি যতটা তার কাছে যেতে চাও, থাকতে চাও, তিনিও ততটাই চান। তবুও তিনি কেন এমন সিদ্ধান্ত নিয়েছেন বলো তো? তার বয়স হয়ে যাচ্ছে, মার কাছে শুনলাম তাদের আরেকজন বান্ধবী ছিলেন আয়েশা আন্টি। চট্টগ্রামে থাকতেন। তিনি বছর 2 আগে মারা গেছেন। এতে তৌহিদা আন্টি ভয় পেয়েছেন নিজেকে নিয়ে। তোমাদের পৃথিবীতে তুমি একলা না হয়ে যাও, এই ভয় পেয়েছেন তিনি। কিংবা কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে তুমি না তাকে একলা করে দাও। একজন মায়ের জন্য এই ভয়টা কি অমূলক? বলো তো। হয়তো তোমার সময় হয়নি, কিন্তু তিনি তোমার ভালো চান বলেই কঠিন সিদ্ধান্ত নিয়েছেন। তার কি কম কষ্ট হচ্ছে তোমাকে ছেড়ে থাকতে? লিলির পুরো মুখ থমথমে, কিন্তু চোখে ধীরে ধীরে জল জমছে। ভরে আসছে চোখ দুটো। মায়ের সাথে এখনই কথা বলতে ইচ্ছে করছে। এখন কয়টা বাজে? নেহাল মোবাইলে সময় দেখে বলল, 1:52। এখন তো আম্মু ঘুমিয়ে পড়েছে। আমি সকাল হলেই আম্মুর কাছে যাব। তোমার পা? এটা কোনো সমস্যা না। আমি আম্মুর সাথে অত্যন্ত বাজে আচরণ করেছি। আমি প্রাণপণে কান্না আটকে রাখার চেষ্টা করে যাচ্ছে মেয়েটা। আমি নিয়ে যাব। তুমি চিন্তা করো না একদম। এখন একটু ঘুমানোর চেষ্টা করো প্লিজ। আমি ঘুমাবো না। আমার ভেতরে কেমন অস্থির লাগছে। কান্না আসছে, কিন্তু আমি কাঁদতে পারি না। নেহাল লিলির কোলের উপরে রাখা একটা হাত নিজের হাতে নিল। এরপর বলল, কান্না পেলে কাঁদতে হয় লিলি। দেখবে কষ্টগুলো বাষ্প হয়ে বেরিয়ে যায়। অনেকটা হালকা লাগে। একটু কেঁদে দেখো। কাঁদলেই লোকে দুর্বল হয়ে যায় না। এটা একটা মানবীয় অনুভূতি। নিজেকে হালকা করার জন্য কখনো কখনো কাঁদতে হয়। লিলির কি হলো সে জানে না, আচমকা নেহালের বুকে মাথা রেখে সে ফুপিয়ে কেঁদে ফেলল। মায়ের প্রতি রাগ, ক্ষোভ, অভিমান সব যেন চোখের জলে ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাচ্ছে। লুকিয়ে লুকিয়ে সে কেঁদেছে অল্প স্বল্প। মায়ের কোলে মাথা রেখেও কেঁদেছে, আজ ভিন্ন একজনের বুকে মাথা রেখে নিজের মনের আগল খুলে দিল লিলি। নেহাল একটা হাত লিলির মাথায় রেখে আলতো করে সান্ত্বনার পরশ বুলিয়ে দিচ্ছিল। হাড় কাঁপানো শীতের সকালে এক চিলতে মিঠে রোদ্দুর যেমন করে শীতার্তের গায়ে পেলব স্পর্শ মেখে আদুরে অনুভূতি দিয়ে যায়, তেমনি নেহালের এই সান্ত্বনার স্পর্শটুকু লিলিকে যেন অদ্ভুত সঞ্জীবনী শক্তি জুগিয়ে দিল, ভরসা মেখে রইল। না বলা এই স্পর্শটুকুতে যেন নেহালের অব্যক্ত একটা কথা মিশে রইল। লিলি, আমি আছি তো। এভাবেই থাকব সব সময়। নৈশব্দের এই শব্দটুকু লিলি নিজেই হৃদয় দিয়ে উপলব্ধি করে নিল।
গত কিছুদিন মনে যে অন্তর্দাহ ছিল সেটুকু মিলিয়ে গেল বহুদূরে। ওর সম্বিত ফিরলেও সে মাথা সরিয়ে নিল না, সেভাবেই বসে রইল। কেন যেন ভীষণ ভালো লাগছে। মনে হচ্ছে এই জায়গাটুকু কেবলই ওর একান্ত নিজস্ব সম্পদ। মনে হলো এমন কারোর বুকে সে মাথা রেখেছে, সে মানুষটার জন্যই যেন ও জন্ম থেকে অপেক্ষায় ছিল। আরও একটা উপলব্ধি লিলির প্রগাঢ় হল, আমৃত্যুর সুখে দুঃখে, আনন্দে, বিষাদে সে এভাবেই এখানে নিজের মাথা রেখে নিজের সুখটুকু খুঁজে নিতে চায়। নেহালের চোখে লিলি মুগ্ধতা দেখেছে কেবল, তাতে মোহ কিছুটা থাকলেও লোলুপতা এক বিন্দু ছিল না। সবচাইতে যেটা লিলিকে স্পর্শ করেছে, ওর হাজারটা বাড়াবাড়ি, অভিযোগ, অপমানের পরেও মানুষটা কখনো এটা ফেরত দেবার চেষ্টা করেনি। বরং ওকে বুঝতে চেষ্টা করেছে, ওর আচরণের পেছনের কারণটুকু অনুধাবন করেছে। আজ ওর কষ্টগুলোকেও ভাগ করে নিল। কতক্ষণ সময় কাটল সে জানে না, ঘুম পেয়ে গেল লিলির। সে আলিঙ্গন মুক্ত করল নেহালকে, এরপর ঘুমিয়ে পড়ল। সকালে বাসায় যেতে হবে মায়ের সাথে অভিমান চুকিয়ে দিতে, এই চিন্তা এবং পায়ের ব্যথায় সারারাত কাটল ছাড়া ছাড়া ঘুমের মধ্যে। তবে ঘুম ভেঙে নেহালকে জেগে বসে থাকতেই দেখেছে প্রতিবার। একবার মনে হলো ঘুমিয়ে পড়তে বলবে, কিন্তু ওর জন্য মায়ের পরে আরেকজনকেও নির্ঘুম রাত পার করছে, এটা দেখতে ভীষণ ভালো লাগল। একটা রাত জাগুক না হয় ওর জন্য। কি এমন ক্ষতি হবে? এটাকেই কি ভালোবাসা বলে? ভালোবাসা এমন আচমকাই বুঝি হয়ে যায়। আলোকবর্ষ দূরত্ব কেমন এক নিমিষেই পাড়ি দিয়ে হৃদয়ের শক্ত কপাট ভেদ করে অনায়াসেই হৃদয় প্রবেশ করল লোকটা। লিলির কঠিন হৃদয় কেমন তরল হয়ে এসেছে, তাতে নেহাল দ্রবীভূত হচ্ছে যেন ক্রমশ। লিলির ঘুম ভাঙল খুব ভোরে, পর্দা ঠিকঠাক টেনে দেয়া হয়নি। ভারী পর্দার ফাঁক গলে প্রথম প্রহরের সূর্যালোক ঘরে ঢুকে লুটোপুটি খাচ্ছিল মেঝেতে। পাশেই নেহাল আধশোয়া হয়ে ঘুমিয়ে আছে। রাত জাগার ক্লান্তি ছুঁয়ে আছে ছেলেটার মুখে। এমন চমৎকার একটা ভোর বহুদিন পরে লিলি চাক্ষুষ করল। পায়ের ব্যথাটা না ভোগালে সে নিশ্চিত এখন নেহালকে ডেকে তুলে বাইরে বের হতো হাঁটতে। খোলা আকাশের নিচে নেহালের কাঁধে মাথা রেখে একটা ভোর দেখার তৃষ্ণা জাগল ওর মনে। পা ফেলে নামতে কষ্ট হলেও সে নেহালকে ডাকল না, সারারাত ওর জন্য কষ্ট করেছে ছেলেটা। এখন একটু ঘুমাচ্ছে, ঘুমাক না হয়। কি চমৎকার করেই না ঘুমাচ্ছে ছেলেটা, লিলির বড্ড মায়া হল। সে সুস্থ পায়ে ভর রেখে উঠে এলো। কয়েক পা ফেলার পরেই ক্লান্ত লাগছিল। আমাকে ডাকনি কেন লিলি? লিলি মাথা না ঘুরিয়ে সদ্য জেগে উঠা নেহালকে বলল, ডাকলে কি কোলে করে নিয়ে যেতেন? নেহালের উত্তর না পেয়ে মৃদু হেসে নেহালের দিকে ঘুরে তাকিয়ে লিলি আবার বলল, আপনি ফান বুঝতে পারেন না? হায় আল্লাহ, এমন নিরামিষ কেন আপনি? খাবারে তো বাছবিচার তেমন দেখি না। খাবারের সাথে এটার সম্পর্ক কি? তোমার ধারণা শুধু নিরামিষ খাবার খেলে তোমাকে কোলে নিতে পারতাম? লিলি বিস্ফারিত চোখে নেহালের দিকে তাকিয়ে রইল। এমন উত্তর নেহাল দিতে পারে সে ভাবতেও পারেনি। লিলি যতক্ষণে ওর কথা গলধকরণ করল, ততক্ষণে সে উঠে এসে লিলির পাশে দাঁড়িয়েছে। নেহালের চোখে একটা নির্ঘুম রাতের ক্লান্তি থাকলেও সেখানে যেন একই সাথে খানিকটা তৃপ্তিও বিদ্যমান। সেটা তো জানি না, তবে আরেকটু সাহস আর বুদ্ধি যে বাড়ত সেটুকু বাজি ধরে বলতে পারি। স্বভাবসুলভ ভঙ্গিতে বলল লিলি। নেহাল আজ অপ্রতিভ হল না, নির্মল হাসল কেবল। প্রসঙ্গ পাল্টে প্রশ্ন করল, কখন যাব আমরা? শ্বশুরবাড়ি যাবার এত তাড়া কেন আপনার? কারণ শাশুড়ির পাগল মেয়ে সেখানে যাবার জন্য অস্থির হয়ে উঠেছে, সাথে আমাকেও পাগল বানানোর পায়তারা করছে। আমি পাগল?
কিঞ্চিত পাগল আর অনেকটা ছেলে মানুষ। আমি মোটেই আন্ডা বাচ্চা নই, তার থেকে কমও নও। লোকে জেনে বুঝে বিষপান করে আর নেহাল অজ্ঞাতেই যেন দড়ির ফাঁসে গলা ঢুলিয়ে দিল নাকি জ্বলন্ত অগ্নিকুণ্ডে ঝাঁপিয়ে পড়ল বুঝতেই পারল না। কারণ ওর কথা শেষ হবার পরেই লিলি মনে মনে প্রতিজ্ঞা করল, বাচ্চা মেয়েরা কি কি করে সব যদি না দেখাই তাহলে আমার নাম বদলে রাখব। সার্টিফিকেট আর এনআইডি চেঞ্জ করা, আরেকবার আকিকা দেবার ঝক্কির জন্য হলেও আমাকে প্রতিজ্ঞা পূরণ করতে হবে। রোমেনা এসে লিলিকে খাইয়ে দিয়ে গেলেন। কি রে, জ্বর তো এখন আর নেই? ব্যথা বেশি নাকি? মুড অফ মনে হচ্ছে। ব্যথা আছে, তবে আমার আসলেও মুড অফ। কেন? তোমার কোহিনূর হীরা ছেলের জন্য। কি করেছে আমার সুবোধ ছেলে? আমাকে পাগল বলেছে, আবার বলেছে আমি নাকি বাচ্চা মেয়ে। রোমেনা মুখে ভাত তুলে দিতে দিতে বললেন, শোন, এগুলো একদম পাত্তা দিবি না বুঝলি। এভাবে রাগ করে বসে না থেকে ওই হাদারামকে বুঝিয়ে দে তুই কতটা পুচকে, তাহলেই তো হয়। লিলির কিছুটা সময় লাগল বুঝে উঠতে। এরপর খিলখিলিয়ে হেসে রোমেনাকে জড়িয়ে ধরে বলল, তুমি এত ভালো কেন মা? তোমার মতো এমন সুপার ডুপার শাশুড়ি পেলে তো সবাই ঝাঁপিয়ে পড়বে বিয়ে করতে। আমি এক পিসি বুঝলি, সেটা তো বুকড। ছেলেকে তো আবার বিয়ে করাবো না। তুই পারমিশন দিবি নাকি? ঘুণাক্ষরেও না। তোমার ছেলে এমন চিন্তা করলে সোজা মামলা ঠুকে দেব, বুঝলে? তাই নাকি? পছন্দ হয়েছে বুঝি আমার ছেলেকে? লিলি এবার অপ্রতিভ হল, সহসা কথা খুঁজে পেল না। এমন খোলাখুলি এসব কথা বলা যায় নাকি? ওরও তো লজ্জা টজ্জা বলে কিছু আছে। রোমেনা প্রশ্রয়ের হাসি হেসে লিলির চিবুক নিজের একটা হাত দিয়ে তুলে বললেন, কি রে, বলবি না? লিলি সলজ্জ মুখে মৃদু স্বরে কথা ঘোরানোর সাথে সাথে কিছুটা স্বীকারোক্তির স্বরে বলল, তোমার ছেলেকে কিছুটা মনে ধরেছে ঠিকই, তবে তোমাকে বেশি পছন্দ হয়েছে। এই কিঞ্চিত কবে অসীম হবে তুই বুঝতেও পারবি না। এভাবেই সম্পর্ক গড়ে ওঠে, মনের সাথে মন মিলে যায়। রোমেনা আজ ভারী স্বস্তি বোধ করলেন। জীবনে এই প্রথমবার নিজের কোনো সিদ্ধান্ত ভুল হল কিনা এমন ভাবনাও তার আত্মবিশ্বাসী মনে উকি দিয়েছিল। এবার বুক থেকে একটা বিশাল পাথর নেমে গেল তার। একবার যখন দুটো বরফের টুকরো গলতে শুরু করেছে, তখন অতিসত্বর যে তা তরলে রূপান্তরিত হয়ে মিলেমিশে একাকার হবে, এটা তিনি দিব্য দৃষ্টিতে যেন দেখতে পেলেন। লিলিকে সাথে নিয়ে নেহাল এসেছে, কিন্তু বাসায় তালা ঝুলানো। লিলি উদ্বিগ্ন গলায় বলল, এত সকালে আম্মু কোথায় গেছে? কল দিয়ে দেখো। নেহাল বলার আগেই লিলি নিজের ফোনটা বের করে ফেলেছে। ওপাশে রিং হয়ে থেমে গেল। দ্বিতীয়বার রিসিভ হল। আম্মু, কই তুমি? আমি বাসায় আসলাম, তুমি কি বাজারে? না রে, আমি বাসে। তোর দাদু বাড়িতে যাচ্ছি। হঠাৎ একটা কাজ পড়ে গেছে। সবাই একসাথে বসবে ভাগ বাটোয়ারা নিয়ে। জরুরি তলব। লিলির উড়তে থাকা মন মুহূর্তেই মাটিতে আছড়ে পড়ল। ভেতরের অপরাধবোধ বেড়ে গেল যেন। গতকাল তোকে জানাতে চেয়েছিলাম, কিন্তু পরিস্থিতি এমন হল, এটুকু বলে তৌহিদা থেমে গেলেন। তুমি কাল ফিরবে? কাল মনে হয় ফিরতে পারবো না। ৩-৪ দিন বা সপ্তাহখানেক লাগতে পারে। তোর কিছু লাগবে বাসায়? তোমাকে লাগবে আম্মু। তাড়াতাড়ি ফিরে এসো। কি বলবি? বল না। মায়ের গলায় উৎকণ্ঠা। তিনি লিলির কথা শুনতে চাইছিলেন উদ্গ্রীব হয়ে। সামনাসামনি বলতে হবে, আমি ফিরে যাচ্ছি। তোর শরীর এখন কেমন?
ভালো, তুমি বেশি দেরি করবে না কিন্তু। ওখানে এসবের মধ্যে না গেলেই কি হতো না? ওরা এত করে আসতে বলল। হাজার হোক, তুই ওদেরও রক্ত। হুম। এসবে লিলি একেবারেই আগ্রহবোধ করে না। মন পুড়তে থাকে। কেমন যেন একটা অনুভূতি হচ্ছে, অদ্ভুত অস্থিরতা ওকে গ্রাস করল। তোর কাছে তো চাবি আছে, বাসায় যা। আজ আর ইচ্ছে করছে না। রিকশায় বসেও মন খারাপের রেশ রয়ে গেল। মান অভিমানের অবসান, নিজের প্রথম ভালোবাসার গল্প, এসব ফোনে বলা যায় নাকি? বৃষ্টি হবে মনে হচ্ছে। নেহালের কথায় লিলি খানিকটা ধাতস্থ হল। এমন আনমনা লিলিকে দেখতে ওর ভালো লাগছিল না একেবারে। তাহলে আজ হুড ফেলে ভিজব। তোমার এখনো জ্বর আছে লিলি? এটা বাচ্চা মেয়ের অবুঝ আবদার। সকালে ছেলেমানুষ বলেছিলেন না, তুমি আগে সুস্থ হও, এরপর ভিজবে। বলতে বলতে বৃষ্টি শুরু হল। লিলি রিকশার হুড ফেলে দিল। নেহালের সমস্ত আপত্তি মাঠে মারা গেল। এই মেয়ে এত জেদি কেন ভেবে কপাল চাপড়াল। আজ শাড়ি পরে হাত ভর্তি চুড়ি পরলে জম্পেশ হতো। এই, আরেকদিন ভিজব ওইভাবে, ঠিক আছে? নেহাল মাথা ঝাঁকিয়ে উত্তর দিল। ওর কানে যেন বৃষ্টির রিমঝিম ছাপিয়ে কাচের চুড়ির রিনিঝিনি শব্দ এসে ঢুকল। লিলির এই বলাটাও ভীষণ উপভোগ্য মনে হল। বৃষ্টি স্নাত লিলির দিকে তাকিয়ে নেহালের আকস্মাৎ মনে হল, এমন সৌন্দর্য সে কখনো দেখেনি। এমন সহজাত ভঙ্গিতে কলকলে হাসিতে বৃষ্টির জলে ভিজে যাওয়া কোনো তরুণীকে সে আগে খেয়াল করেনি। কালো মেঘের ঢেউয়ের ভাঁজে একচিলতে বিদ্যুৎ চমকের মতো আলোকিত মেয়েটা নেহালের শূন্য হৃদয়ে যেন পূর্ণতার পসরা সাজিয়ে হাজির হল। খুব কাছ ঘেঁষে বসে থাকা উৎফুল্ল, প্রাণবন্ত মেয়েটাকে অনন্য মনে হচ্ছে ওর কাছে। যার মনে ক্ষণে ক্ষণে মেঘার রোদ্দুর এসে আনাগোনা করে যায়। নেহাল একটা শব্দ মনে মনে উচ্চারণ করল। আনপ্রেডিক্টেবল লেডি। আজকে কিন্তু আমার আবদার শেষ হয়নি। এখন কি আইসক্রিম খেতে চাইবে? উহু, এত সহজ হলে তো হতোই। আমি ভীষণ ভীষণ দুরন্ত বাচ্চা ছিলাম। একদিন ছেলেবেলাটা ফিরিয়ে আনি না হয়। আপনার জানা প্রয়োজন। তাহলে বলে ফেলো। আচ্ছা, যান। এত কঠিনও না। আরেকটু সহজ করি। এখন আমরা চিড়িয়াখানায় যাব, এরপর শিশু পার্ক। বাচ্চা কাচ্চা বলে কথা, তার উপর পাগল। কি কি পাগলামি করা যায় ভাবছি। আমি মাফ চাইছি। আর কখনো বলবো না। এবার কি মাফ করা যায়? গভীর চিন্তায় ডুবে যাবার মতো ভঙ্গি করে এরপর মুখ খুলল লিলি। আচ্ছা, যান, এবারের মতো মাফ করলাম। এরকম ভিজেটি যে ঘুরে বেড়ানো ঠিক হবে না। আমি বয়সে ছোট হতে পারি, কিন্তু বাচ্চা নই। সেটা আমি হাড়ে মজ্জায় জানি। আপনি আবার আমাকে খোঁচা দিলেন বলে মনে হল। নেহাল সন্ত্রস্ত গলায় দুই হাত উপরে তুলে আত্মসমর্পণের ভঙ্গিতে বলল, একদম না। আমার আর নতুন ঝামেলা, না, না, নতুন মাথায় নেবার মতো। হয়েছে হয়েছে। ঢং করতে হবে না। পুরোপুরি মাফ করেই দিয়েছিলাম। কিন্তু নতুন করে খোঁচা দেবার জন্য সেই রায় বাতিল করব কিনা ভাবছি। এই, না না, একদম না। তাহলে একটা শর্ত আছে। কি শর্ত? আমার সাথে ফ্রেন্ডশিপ করতে হবে। এটার জন্য কোনো বিনিময়ের প্রয়োজন নেই। আমি এমনিতেই রাজি। লিলি ওর ভেজা হাত নেহালের দিকে বাড়িয়ে দিল। নেহালও সেই হাতটা নিজের মুঠোবন্দি করল। ওদের বন্ধুত্ব হবার মুহূর্তের সাক্ষী হল অজস্র বৃষ্টি ফোঁটা, সুদূরের ওই বিশাল আকাশ আর ওই মেঘ। পরের দিনও লিলি ইউনিভার্সিটিতে যেতে পারল না।
বিকেলে তরি আর মিতু এসে হাজির হলো বাসায়। সাথে অবশ্য ইলা এসেছে। এই মেয়েটাকে ওরা কেউই তেমন পছন্দ করে না, বড্ড গায়ে পড়া। নিজে থেকেই যেচে পড়ে ওদের সাথে চলে এসেছে। তোর বর কই? অসুখে কেমন কেয়ার করল? তোরই জানতে চাইল। যথেষ্টই করল। শোন, বয়স অনেক বেশি তো, একটু বাজিয়ে নিস। হুট করে গলে যাস না। বেশি বয়সে অল্প বয়স্ক বউ পেলে প্রথম প্রথম সবাই একটু লেগে থাকে, কয়দিন পরে দেখবি সব হাওয়া। ইলা বলে উঠল। লিলির ভীষণ রাগ হল, তবে সে বলার আগে মিতুই বলল, তোর এক্সপেরিয়েন্স আছে নাকি? এক্সপেরিয়েন্স লাগে নাকি? আশেপাশে কত দেখি। যাকে নিয়ে বলতে চাইছিস সেই মানুষটা কেমন, সেটা দেখে তারপর এমন জাজমেন্ট করিস। একজনকে দেখে 10 জনকে বিচার করা বন্ধ কর। দাঁতে দাঁত চেপে বলল লিলি। সে রাগ, আনন্দ কোনো কিছুতেই রাখঢাক করতে পারে না। মিতু আর তরি তড়িঘড়ি করে বেরিয়ে গেল ইলাকে নিয়ে। ওদেরও ভীষণ রাগ হয়েছে কেন একে সাথে আনতে গেল। নেহালকে আজ কেমন যেন অবসন্ন লাগছিল। ওর বন্ধুদের সাথে হাসি মুখে কথা বললেও কেমন যেন মেকি বলে মনে হচ্ছিল। ওর সাথেও কথা বলছে না। যখন কোনো বাক্য বিনিময় না করেই ঘুমোনোর আয়োজন করল ছেলেটা, তখন লিলি চিন্তিত হল। কি হয়েছে আপনার? আমার জন্য তোমার অনেক সমস্যা হয়ে গেল। মানে কি? তোমার আমার মধ্যে বয়সের একটা সুস্পষ্ট ব্যবধান আছে। এটা আপনি ইলার কথা শুনেছেন? হ্যাঁ। আমার উত্তর শোনেননি? শুনেছি। তবুও তুমি হয়তো মানিয়ে নিতে চাইছ, কিন্তু ওরা অনেক কথা বলছে। ওদের মতামত আপনাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ নাকি আমি কি ভাবছি সেটা? আমার কাছে তোমার সিদ্ধান্তই শেষ কথা। তবুও? তাহলে এখন তবুও, কিন্তু এসবের আর স্থান দিয়েন না। লিলি একটু থেমে প্রস্তাব দিল, চলুন না একটু বারান্দায় বসি। খুব সুন্দর একটা চাঁদ উঠেছে। লিলি এখন একটু খুঁড়িয়ে চললেও ভালো মতোই হাঁটতে পারছে। তবুও সে বলল, হাতটা ধরুন তো। আমার পায়ে ব্যথা ভুলে গেলেন? নেহালের স্বভাবসুলভ হাসি তবুও অনুপস্থিত। তবে সে লিলির হাত ধরে বারান্দায় এলো। সত্যি সত্যি আজ আকাশে জ্যোৎস্নার বান ডেকেছে। অপূর্ব আলোয় চারপাশ ভেসে যাচ্ছে। ফুলের সুবাস কেমন অপার্থিব করে তুলেছে পরিবেশটা। এখনো মন খারাপ তোমার নেহাল? নেহাল চমকে উঠে লিলির দিকে মোহাবিষ্ট দৃষ্টিতে তাকাল। মেয়েটা যে শুধু সান্ত্বনা দেবার জন্য বলার জন্য বলেনি তা এখন পরিষ্কার। লিলির মুখে নিজের নাম অন্যরকম একটা ভালো লাগায় আচ্ছন্ন করে নিল ওকে। চাঁদের দিকে একবার তাকাও প্লিজ। আমি কিছু বলতে চাই। লিলির কথায় নেহাল ওর মোহাবিষ্ট দৃষ্টি সরিয়ে আকাশের দিকে নিয়ে গেল। লিলি আচমকা ঠোঁট দুটো নেহালের গালে আলতো করে ছুঁয়ে দিল। কি ঘটেছে বুঝতে এবং ঘটনার সাথে ধাতস্থ হতে হতে নেহাল লিলিকে সেই ত্রিসীমানার মধ্যে দেখতে পেল না। ওর একটা হাত অবচেতনেই নিজের গালে চলে গেল, মুখে চওড়া একটা হাসি ফুটল। লিলি নেহালের মন ভালো করার একটা তাগিদ যেন ভেতরে ভেতরে প্রচণ্ডভাবে অনুভব করছিল, একই সাথে নিখাদ ভালোবাসার বিশ্বস্ততায় আশ্বস্ত করতে চাইছিল। আগে পিছে কিছু না ভেবেই তাই অমন একটা কাণ্ড ঘটিয়েছে। এখন পৃথিবীর সমস্ত লজ্জা এসে ওর উপরে ভর করেছে যেন। এমনভাবে কোনোদিন লজ্জা পাবে তা কবেই বা ভাবতে পেরেছিল লিলি। উকি দিয়ে একবার নেহালকে মিষ্টি করে হাসতে দেখল। রাঙা হেসে লিলি নিজের হাত দুটোর পাতা দিয়ে মুখ ঢেকে ফেলল সলাজে। পুষ্পিতাকে তৈরি করে দিল নৌরিন। অনেকদিন স্কুলে যাওয়া হয়নি। এখন আবার মূলস্রোতে ফিরতে হবে মেয়েটাকে। স্কুলকে মিস করছিলি? আমার কোনো বন্ধু নেই। আমি তোর বন্ধু নই বুঝি? হ্যাঁ তো।
এখন তোর ক্লাসের বাকি সবার সাথে বন্ধুত্ব করবি। ঠিক আছে? আচ্ছা। কই তোমাদের মা মেয়ের হলো? রিয়াদ ওদের আজকে স্কুলে দিয়ে এরপর অফিসে যাবে। আর 2 মিনিট। মেয়েকে নিয়ে বেরো, আমি আসছি। এই 2 মিনিট আর শেষ হলো না তোমার। তোমারও তাড়া দেয়ার অভ্যাস আর গেল না। চল মা, আমরা যাই। তোর মা অলওয়েজ লেট। রিয়াদ হেসে কথাটা বলে বেরিয়ে গেল পুষ্পিতার হাত ধরে। নৌরিন চোখ রাঙিয়ে বলল, রিয়াদ। বাকিটা আর বলল না, তৃপ্ত হাসি ফুটল মুখাবয়বে। এতদিন স্বপ্নে দেখে আসা সুখী পরিবারের ছবিটা এত দ্রুত পার্থিব জগতে ধরা দেবে নৌরিন ভাবতে পারেনি। নেহাল অফিসে এসেছে, কিন্তু ওর মন জুড়ে গতকাল রাতের আবেশ ছড়িয়ে আছে। ডাকাবুকো লিলি এমন কাণ্ড ঘটাবে এটায় তেমন বিস্মিত হয়নি, কিন্তু এরপর থেকে মেয়েটা কেমন লাজুক লতার মতো নিজেকে গুটিয়ে রেখেছে। এই নতুন রূপেও মেয়েটা অনন্য। লিলি ভয়ঙ্কর, লিলি অকপট, আবার অন্য আরেকটা লাজুক সত্তাও ওর মধ্যে বিদ্যমান। ওদিক থেকে গ্রিন সিগন্যাল যখন এসে গেছে, নেহালও এবার আর কোনো দ্বিধা রাখতে চায়নি। সে লিলিকে একটা প্রশ্ন করেছিল রাতে, তোমার মনে কোনো দ্বিধা, সংশয় নেই তো? উত্তরে লিলি আরেকবার খোলস ছেড়ে বেরিয়ে এসে বলেছিল, আমি অনেক ভেবেই এগিয়ে এসেছি। আর একবার যখন পা বাড়িয়েছি, তখন দ্বিধা, সংশয় সব চুকিয়ে বুকিয়ে বিদায় করেছি। নেহাল লিলির হাত দুটোকে নিজের হাতের মধ্যে ধরে গভীর আবেগে বলেছিল, আমিও সকল সংকোচকে ছুটি দিয়ে দিলাম। আজ থেকে আমরা একাত্ম হলাম। দুটো ঋণাত্মক মানসিকতার মানুষ সেই মুহূর্তে একটা মোহনায় এসে মিশে গেল। কাগজে কলমে পরিণয় সূত্রে তারা আগেই আবদ্ধ হয়েছিল, গতকালের জ্যোৎস্নাশোভিত রাতটা যেন এসেছিল অন্য উদ্দেশ্য নিয়ে। দুটো মানুষের সমস্তটা একাকার হয়ে গেল ভালোবাসায়, বিশ্বাসে। আলোকবর্ষ দূরত্ব ও ভালোবাসার এই প্রবল স্রোতের কাছে যেন নস্যি। তা না হলে কদিন আগেই যে এতটা দূরের মানুষ ছিল, সামান্য সময়ের ব্যবধানে লিলির হৃদয়ের সমস্তটা জুড়ে নেহালের বিস্তার কি করে হতো। ভলিউম একেবারে কমিয়ে দিয়েই সে ইউটিউবে চলে এলো লিলির ভিডিও দেখতে। নতুন ভিডিও বাদে সবগুলো বেশ কয়েকবার করে দেখা হয়ে গেছে ওর। লিলির পরীক্ষা 2 দিন পরেই, কিন্তু গতকাল কিচ্ছু পড়া হয়নি। তাই আজ অন্য ভাবনায় মন দিতে পারেনি। যদিও বারবার উড়ুক্কু মনটা উড়ে উড়ে ছুটতে চাইছে, কিন্তু বেরসিক পরীক্ষার তো কোনো সময় জ্ঞান নেই। তাই মনকে কষে পড়ার টেবিলে বাঁধতে চাইছে। ফোনটা বাজছে অনবরত, সোহানটাকে এবার আচ্ছামতো সিধে করতে হবে। এত নম্বর ব্লক করেছে, তবুও ব্যাটা ছ্যাঁচোর কল দিয়েই যাচ্ছে। ফোনটা ধরছ না কেন? অনেকক্ষণ থেকে বাজছে। বাজুক, সব ফোন ধরতে নেই। নেহাল কখন এসেছে লিলি খেয়ালই করেনি। এখন কথা বলায় ঘুরে তাকিয়ে উত্তর দিল, কে? লিলির মাথায় একটা ছোট্ট পোকা আছে, সেটা আরেকবার ঘ্যানঘ্যান করে ওকে মন্ত্রণা দিতে লাগল। তোমাকে বলেছিলাম না, আমার এক্স। বাকিটুকু বলার আগেই নেহাল গুরুগম্ভীর গলায় বলল, কেন কল দিচ্ছে? সেটা আমি কি করে জানব? তোমার জানতে ইচ্ছে হলে কলটা রিসিভ করে ওকে জিজ্ঞেস করো। নেহাল সত্যি সত্যি ফোনটা হাতে নিল, কল কেটে গেছে ততক্ষণে। আমি এর ব্যবস্থা করছি, তুমি চিন্তা করো না। তোমার বুদ্ধি আমি জানি। আমি ছ্যাচড়াদের নিয়ে চিন্তা করি না। আমি নিজেই হ্যান্ডেল করতে পারব। আমার বুদ্ধি জানো মানে? তুমি গুগলে হয়তো এবার সার্চ করে বসবে, বউয়ের এক্স বয়ফ্রেন্ডকে কিভাবে শায়েস্তা করা যায়। আমি শিওর। বলেই হেসে ফেলল লিলি। নেহাল আরেকবার অপ্রস্তুত হল। এটা নিয়ে কতবার কতভাবে বিচ্ছু মেয়েটা কথা শোনাবে কে জানে। মোটেও না। মোটেও হ্যাঁ।
ভুলভাল বাক্য। কেন? তুমি কি মুহাম্মদ শহীদুল্লাহ আর সুনীতি কুমারের কাছ থেকে বাংলার কোর্স করেছ নাকি যে তোমার সাথে কথা বলতে হলে অভিধান মেনে ব্যাকরণ গুলে খেয়ে কথা বলতে হবে? হয়েছে, যা ইচ্ছে তাই বলো। আমি কি বাচাল নাকি যা ইচ্ছে তাই বলবো? আগে ওইটার ব্যবস্থা করো। কোনোটার? নেহালের হঠাৎ প্রসঙ্গ পরিবর্তনে লিলি বুঝতে পারল না প্রথমে। তোমার ফোন যে বারবার বাজাচ্ছে। তুমি কি জানো তুমি অনেক কিউট একটা পোলা? কথাবার্তায় আর কি? নেহালকে জ্বালাতন করতে, কিঞ্চিত নাজেহাল করতে লিলি এখনো মজা পায়। উপভোগ করে ছেলেটার অপ্রস্তুত ভ্যাবাচেকা খাওয়া মুখটা। একগাল হেসে লিলি আবার বলল, দেখতেও ছেলেদের এত সুন্দর হতে নেই। সৌন্দর্যে বুঝি কেবল মেয়েদের অধিকার? সকলের অধিকার। তাহলে সমস্যা কোথায়? পড়তে বসেছি, পড়ে কথা বলবো তোমার সাথে। তোমার প্রশংসা করলাম, আমাকে মিথ্যা করে হলেও কিছু স্তুতিবাক্য বলতে পারতে। কিচ্ছু পারো না তুমি। নেহাল এবার লিলির কানের কাছে এগিয়ে এসে বলল, মিথ্যে করে বলছি না, সত্যি সত্যি সত্যি, সত্যি করে বলছি, আমার চোখে তোমার মতো করে কেউ কখনো পড়েনি। একটা সুতির কৌতূহল আমাকে তাড়িয়ে নিয়ে গেছে তোমার দিকে। কোনোভাবেই এড়িয়ে যেতে পারিনি। আমার জন্য তোমার চাইতে সুন্দর আর কেউই নেই। লিলি মুহূর্তের জন্য থমকে গেল। কেন জানে না, এর উত্তর দিতে পারল না। ভালোবাসার মানুষের কাছ থেকে পাওয়া স্তুতিবাক্যে সে বুঁদ হয়ে রইল মুহূর্তকাল। জানে না সে সত্যিই সুন্দরী কিনা। কিন্তু যে ভালোবাসে তার চোখে মুগ্ধতা দেখতে ভালো লাগে। সকালে লিলি মাকে কয়েকবার কল করল। একবার কথা হয়েছে, আজ ফিরবেন দুপুরের আগেই। ওর মাথায় কেবল এটাই ঘুরছে মা কতটা খুশি হবেন। লিলির চিন্তায় মায়ের বিষণ্ণ মুখটা বারবার ভেসে উঠছে মানসপটে। আজ নিশ্চয়ই ভীষণ খুশি হবেন। মায়ের আনন্দের প্রকাশ কেমন হবে? লিলি যেই কথাটা প্রথম বলবে তা হল, আম্মু, তোমার পছন্দ আমার জন্য খারাপ হতেই পারে না। তুমি যাকে আমার জন্য বাছাই করেছ, আমার জন্য এর থেকে ভালো কেউ হতেই পারত না। তোমাকে অনেক ভালোবাসি আম্মু। মাকে কখনো কোনো কথা বলতে সংকোচ হয়নি ওর। তবে আজ বেশ কয়েকবার মনে মনে আওড়ে নিয়েছে, তবুও বুকে টিপটিপ টিপটিপ শব্দ হচ্ছে। গতকালের পরীক্ষা ভালোই হয়েছে প্রস্তুতি অনুযায়ী। পরের পরীক্ষা 3 দিন পরে। আজ বাসাতেই ছিল। টেবিল এলোমেলো লাগছিল বলে সেটা গোছাচ্ছিল। হঠাৎ খেয়াল করল হন্তদন্ত হয়ে রোমেনা ঢুকলেন। তার এলোমেলো অভিব্যক্তি দেখে লিলির ভেতর থেকে যেন অশুভ ইঙ্গিত এলো। কি হয়েছে মা, তোমাকে এমন দেখাচ্ছে কেন? ভাঙা গলায় রোমেনা কেবল বলতে পারলেন, চল, আমাদের এক্ষুনি বেরুতে হবে। কোথায়? কোনোমতে উচ্চারণ করল লিলি। তৌহিদা হাসপাতালে। লিলির হাত থেকে বই পড়ে গেল, হাঁটুতে জোর পাচ্ছে না। রোমেনা এগিয়ে এসে ওকে আগলে নিলেন। চলবে।